প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে মাননীয় ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে গত 27শে এপ্রিল আমাদের একটি বৈঠক হয় দিল্লিতে। ইন্দু মালহোত্রার কমিটি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার রায় কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকার কি করছেন এটা মনিটর করার জন্য তৈরি করে দেওয়া হয় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মহামান্য সুপ্রিম কোর্ট গত 5ই ফেব্রুয়ারি 2026 যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ কার্যকর করার দায় বা দায়িত্ব রাজ্য সরকারের উপর ছেড়ে না দিয়ে নিজেদের তৈরি একটি কমিটির উপর সেই নজরদারির দায়িত্ব বা মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছিলেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। কাজেই এই কোর্ট অফ ফাইনাল আরবিট্রেশন হচ্ছে এই মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটি। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে, দুঃখের সঙ্গে, বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যেই মাননীয় ইন্দু মালহোত্রার কমিটি রাজ্য সরকারের সঙ্গে 8টি বৈঠক করেছেন এবং তার ফলশ্রুতিতে রাজ্য সরকার বিভ্রান্তিমূলক, বৈষম্যমূলক, বঞ্চনামূলক বিভিন্ন আদেশনামা সুপ্রিম কোর্টের নাম করে বার করেছেন। আমাদের সঙ্গে কোনো আলোচনা করেননি। এই মামলায় মূলত 4টি পক্ষ। একটি হচ্ছেন এই মামলায় সুপ্রিম কোর্টে পিটিশনার রাজ্য সরকার, বাকি 3টি পক্ষ হল রেসপন্ডেন্ট নাম্বার 1 কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মূল মামলাকারী সংগঠন, রেসপন্ডেন্ট নাম্বার 2 ইউনিটি ফোরাম, রেসপন্ডেন্ট নাম্বার 3 সরকারি কর্মচারী পরিষদ। স্বাভাবিকভাবে ইন্দু মালহোত্রার কমিটির কাছে আমরা প্রত্যাশা করেছিলাম তারা প্রত্যেকটি বৈঠক যেমন রাজ্য সরকারের প্রতিনিধিদের রাখবেন তেমনি আমাদেরও তারা রাখবেন। বিষয়টি গত 15ই এপ্রিলের যে শুনানি হয়েছে সেখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট রহিব রহুম এবং অ্যাডভোকেট ফিরদৌস শামীম অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। তখন মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের ইন্দু মালহোত্রার কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং তারই ফলে মাননীয় ইন্দু মালহোত্রার কমিটি আমাদেরকে একটি মেসেজ পাঠান। তাতে বলেন যে আগামী 24শে, গত 24 তারিখ এবং 27 তারিখ 2টি সভা হবে। সেই 2টি সভায় আমাদের ফিজিক্যালি প্রেজেন্ট থাকার কথা বলেন। কিন্তু 24 তারিখের ঠিক আগেই আমরা জানতে পারি, আমাদের জানানো হয় যে 24 তারিখের মিটিংটা বাতিল হয়ে গেছে, 27 তারিখের মিটিংটা হচ্ছে। তা আমরা দিল্লিতে সিএজি অফিসে এই 27 তারিখের মিটিংয়ে অংশগ্রহণ করি। 3টি রেসপন্ডেন্টই এই আলোচনায় ছিলেন। আমরা যথারীতি মহামান্য সুপ্রিম কোর্টে যেভাবে 3টি রেসপন্ডেন্ট একটা ফ্লোর কোঅর্ডিনেশন তৈরি করে আমরা আগে আলোচনা করে নিয়ে তারপর সুপ্রিম কোর্টের এজলাসে ঢুকতাম যে আমরা কি বলবো, যাতে আমাদের বক্তব্যে সহমত থাকে, একই বক্তব্য যাতে আমরা বলি, একই দৃষ্টান্ত অনুসরণ করে এই ইন্দু মালহোত্রার কমিটির বৈঠকে যাওয়ার আগে আমরা 3জন রেসপন্ডেন্ট আমরা পারস্পরিক আলোচনা করে নিই এবং আমরা কি বলবো এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। তা ডেপুটি সিএজি এই মিটিংয়ে ছিলেন। আমাদের সংগঠনের পক্ষে আমি ছিলাম, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ছিলেন আমাদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম এবং অ্যাডভোকেট গোপা বিশ্বাস। ইউনিটি ফোরামের পক্ষে ছিলেন দেবপ্রসাদ হালদার এবং তার আইনজীবী, এবং কর্মচারী পরিষদের পক্ষে তাদের আইনজীবী গুড্ডু সিং ছিলেন। তা আমরা যে বক্তব্য রেখেছি, আমি যে কথা সুপ্রিম কোর্টে বলেছি, এই মালহোত্রা কমিটির সামনে বলেছি, সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথম যেটা আমি বলেছি যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হিসেব দিয়েছিলেন ডিএ মামলার রায় কার্যকর করতে তাদের 41,770 কোটি টাকা লাগবে। মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন
যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে এবং বাকি 75%-এর একটা কিস্তি 31শে মার্চের মধ্যে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার 15ই এপ্রিল সুপ্রিম কোর্টে হিসেব দিয়ে জানিয়েছেন তারা বকেয়া ডিএ মেটাতে 15ই এপ্রিল পর্যন্ত 6,650 কোটি টাকা খরচ করেছে। এখন এই 41,770 কোটি টাকার 25% হচ্ছে 10,442.5 কোটি টাকা। স্বাভাবিকভাবে বকেয়া ডিএর 25% এবং বাকি 75%-এর একটা কিস্তি মেটাতে এই 10,442.5 কোটি টাকার থেকেও অনেক বেশি টাকা খরচ হওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার খরচ করেছেন 6,650 কোটি টাকা। অর্থাৎ রাজ্য সরকার নিজেই মহামান্য সুপ্রিম কোর্টে তথ্য দিয়ে বললেন যে তারা সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর করেননি, মানেননি। দ্বিতীয় বিষয়টা আমি উল্লেখ করেছি যে রোপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে যে ডিএ বা হাউস রেন্ট অ্যালাউন্স গণনা করার সময় বেসিক পের সঙ্গে গ্রেড পে এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স বা এনপিএ যোগ করে সেই যোগফলের উপর ডিএ বা হাউস রেন্ট অ্যালাউন্স ইত্যাদি গণনা করতে হবে, একদম সুনির্দিষ্টভাবে বলা আছে। কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের বঞ্চিত করার জন্যে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বকেয়া ডিএ গণনার সময় বা বকেয়া ডিয়ারনেস রিলিফ শুধুমাত্র বেসিক পেটাকে ধরেছেন, গ্রেড পে এবং এনপিএ কে বাদ দিয়েছেন। আমি সুনির্দিষ্টভাবে বলেছি যে এই বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ গণনার সময় এই বেসিক পের সঙ্গে গ্রেড পে এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রে এনপিএ যোগ করে যে পরিমাণটা হবে তার উপরে গণনা করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এই বকেয়া ডিএ হিসেব করতে হবে, কিন্তু রাজ্য সরকার অত্যন্ত বিস্ময়করভাবে বলেছেন 2011 থেকে নাকি তাদের একটা আলাদা রাজ্যভিত্তিক সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে, সেই হিসেবে নাকি তারা ডিএ দিয়েছেন। আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছি যে স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারের আইনজীবীদের বলেছিলেন যে আপনারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানতে চাইছেন না, তাহলে কোন সূচকের ভিত্তিতে আপনারা ডিএ বা ডিআরনেস রিলিফ দেবেন? সেই রকম কোনো সূচক আপনাদের থেকে থাকলে সেটা আমাদের বলুন, আমাদের তার অর্ডার বা তার আমাদের দেখান। কিন্তু 3টে স্তরের আদালতেই রাজ্য সরকার এটা দেখাতে পারেননি এবং আমরা সকলে জানি 2011 থেকে কোনো রকম এই রাজ্যভিত্তিক সিপিআই রাজ্য সরকারের নেই, কিন্তু তারা এই মিথ্যা একটা কল্পিত সিপিআইয়ের ভিত্তিতে গণনা করেছেন। আরও মারাত্মক যে বিষয়টা করেছেন, রোপা 2009-এ 1982 সালকে 100 পয়েন্ট ধরে 1/4/2006-এ এআইসিপিআই হচ্ছে 536 পয়েন্ট। রাজ্য সরকার এটাকে কোথা থেকে একটা কল্পিত হিসেব নিয়ে এসছেন 605 পয়েন্ট। ফলে যে স্বল্প সংখ্যায় রাজ্য কর্মী এবং পেনশনারদের এই বকেয়া ডিএ দেওয়া হয়েছে 16 থেকে 19 পর্যন্ত, তাদেরও এই বকেয়া ডিএর 43% দেওয়া হয়েছে, 57% কাটমানি হিসেবে রাজ্য সরকার কেটে নিয়েছেন। এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। তা ডেপুটি সিএজি অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে এই যে আলাদা সিপিআই রাজ্যের নেই, এই বিষয়টা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিতে হবে, এটা তারা রাজ্য সরকারকে বলেছিলেন। 3 নম্বর যে বিষয়টা আমি উল্লেখ করেছি যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় যেসব রাজ্য সরকারি কর্মচারী পেনশনার পেনশন নেন তারা কেউ 1 পেনিও পাননি। অন্যান্য রাজ্যকর্মী যার মধ্যে বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস পড়েন, তাদের কেউ 1 পেনিও পাননি। শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশকে দেয়া হয়েছে, বাকিদের দেয়া হয়নি। কাজেই আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে সিএজির কাছে বলেছি যে সমস্ত রাজ্য কর্মীদের
এই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের রেসপেক্টে দিতে হবে। তৃতীয় যে পরের যে বিষয়টা আমরা উল্লেখ করেছি যে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার কেএমসি এলাকার কর্মীদের যেমন দেননি, আবার অন্যান্য রাজ্য কর্মীদের এক পেনিও দেননি এবং এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত ডিএটা হিসেব করা যাচ্ছে না এই যুক্তিতে, বা এখন ডেটা ব্যাংক নেই এই যুক্তিতে তারা পিছিয়ে দিচ্ছেন, সেটা নাকি 2 বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। আমরা স্পষ্টভাবে বলেছি যে রাজ্য সরকার 2015 পর্যন্ত কোষা নামক একটা দপ্তর ভিত্তিক সিস্টেমে বেতন পেনশন দিতেন, কাজেই সেই কোষার ডেটা ভেন্ডার তাদের কাছে আছে, তারা এই ডেটা ভেন্ডার নেই এই মিথ্যা অভিযোগের পরিবর্তে তারা দয়া করে কোষার ডেটা ভেন্ডারকে ব্যবহার করে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত দিয়ে দিন। এরপরে যে বিষয়টা উল্লেখ করি, সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে কর্মীদের একটা অংশের প্রাপ্য জিপিএফে ঢুকিয়ে দিতে হবে, কিন্তু রাজ্য সরকার ইন্দু মালহোত্রার কমিটির সঙ্গে আলোচনা করেই রাজ্য কর্মীদের এ বি সি গ্রুপের কর্মচারীদের টাকাটা প্রভিডেন্ট ফান্ডে 2 বছরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম ডেপুটি সিএজি বললেন রাজ্য সরকার তো 10 বছরের জন্য লক পিরিয়ড করতে চেয়েছিলেন, লক ইন পিরিয়ড, আমরা সেটাকে 2 বছরে নামিয়ে এনেছি। এখন রাজ্য সরকার 10 বছর কেন 20 বছর 25 বছর 200 বছরও এটাকে লক ইন পিরিয়ডে রাখতে পারেন, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন সেখানে কোথাও এই বকেয়া টাকা জিপিএফে ঢোকানোর কোনো রকম প্রভিশন নেই। সেক্ষেত্রে কিভাবে ইন্দু মালহোত্রার কমিটি এই 2 বছরের প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়ার বিষয়টাতে সহমত হয়েছে? ডেপুটি সিএজি আমাদের বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান দিয়ে বোঝাবার চেষ্টা করেছিলেন। আপনারা অত্যন্ত স্পষ্টভাবে আমরা বলেছি যে বর্তমানে আপনি যেসব রাজ্যের উদাহরণ দিচ্ছেন সেই সব রাজ্যে কর্মীরা 60% ডিএ পায়, আমরা 18% ডিএ পাই, 42% ডিএতে আমরা পিছিয়ে। কাজেই অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে দয়া করে মহামান্য সুপ্রিম কোর্টের রায় যে অবমাননা করে প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটাকে আপনারা জাস্টিফাই করবেন না। কিন্তু ডেপুটি সিএজি এই ব্যাপারে আমাদের কোনো প্রতিশ্রুতি দেননি। সব থেকে বড় কথা, এরপরে আমাদের আইনজীবী ফিরদৌস শামীম বিস্তারিতভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সম্পর্কিত যাবতীয় তথ্য এবং রাজ্য সরকার কিভাবে শুধুমাত্র কেএমসি এলাকার বাইরে থাকা কিছু সরকারি কর্মচারীকে দিয়ে বাকি সমস্ত রাজ্য কর্মীদের 1 পয়সাও দেয়নি সেই বিষয়টা উল্লেখ করেছেন। তা মালহোত্রা কমিটির আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের সঙ্গে সঙ্গে মিটিংয়ের মিনিটস দেয়া হবে, কারণ আমরা তো রাজ্য কর্মীদের কাছে অ্যান্সারেবল, তাদের তো আমাদের উত্তর দিতে হয় যে আমরা সেখানে কি বললাম এটা তো জানতে হবে। তা তারা দিতে পারেননি। আমরা তাদের বলে এসেছি যে আমাদের এই মিটিংয়ের মিনিটস আমাদের দিতে হবে, যাতে আমরা সেটা কর্মচারীদের কাছে উপস্থাপিত করতে পারি যে আমরা যে কি বলেছি এবং ডেপুটি সিএজি তিনি কি বলেছেন এই বিষয়টা কর্মচারীদের মনে স্পষ্ট হয়। তারা বলেছেন যে এই মিনিটস আমাদের তারা পাঠিয়ে দেবেন। আগামী 1 মে আরেকটি সভা ছিল, মিটিং ছিল, কিন্তু গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে মেসেজ আসে যে ওই মিটিংটিও ক্যান্সেল হয়েছে। 6 তারিখে মামলার শুনানি, তার আগে মিটিংয়ের রিশিডিউলড ডেট আমাদের জানিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে আমরা যে বিষয়টা এসে উপস্থিত হয়েছি তাতে বলতে দ্বিধা নেই। গত 27 তারিখে দিল্লিতে সিএজি অফিসে ডেপুটি সিএজির সঙ্গে আলোচনায় আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। একটা বিষয় আমরা বুঝতে পেরেছি যে যদি আগের 8টা মিটিংয়ে আমাদের প্রতিনিধিরা সেই সভায় উপস্থিত থাকার সুযোগ পেতেন তাহলে রাজ্য সরকার এইভাবে সবকিছু গুলিয়ে দিতে পারতেন না, এটা তারা করেননি। দ্বিতীয় যে বিষয়টা
যে মালহোত্রা কমিটি সুপ্রিম কোর্টের নির্দেশে না থাকা সত্ত্বেও 2 বছর লক ইন পিরিয়ড রেখে কর্মীদের প্রাপ্যটা প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়ার নির্দেশে কিভাবে সহমত হয়েছেন আমাদের জানা নেই। এটা আমাদের বিস্মিত করেছে। এই বিষয়টাকে আমরা জাস্টিফাই করতে দেখেছি ডেপুটি সিইওকে, যেটা আমাদের পছন্দ হয়নি। যদিও আমাদের আইনজীবী ফিরদৌস শামীম এবং অন্য 2 সংগঠনের আইনজীবীরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে ফিরদৌস শামীমের এক সুরে তারা কিন্তু এই বিষয়গুলো মালহোত্রা কমিটির সামনে উপস্থাপিত করেছেন। তা আগামী 1 মের বৈঠকটা হচ্ছে না, আমি জানি না আবার কবে মিটিং হবে, আমরা নিশ্চয়ই সেই মিটিংয়ে হাজির থাকব। এবারে কতগুলো সুনির্দিষ্ট বিষয় আমি বলি। অত্যন্ত পরিকল্পিতভাবে 2টো কাজ করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্য কর্মী, অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, এই কর্মচারীদের মধ্যে একটা বিভেদ বা একটা বিভাজন তৈরির একটা পরিকল্পিত প্রয়াস চলছে। এবং খুব দুঃখের সঙ্গে বলছি, একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী যিনি নিজের পরিচয় দিচ্ছেন 8ম মান উত্তীর্ণ কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত সেপাই, তিনি এই মামলা যখন সুপ্রিম কোর্টে যায়, কিছুদিন মামলা যখন তারিখ পে তারিখ হচ্ছে, তখন তিনি হঠাৎ বললেন বিকাশ উকিল পাচ্ছে না, আমি নিজে ইন পার্সন মামলায় সওয়াল করব, এই মামলায় আমি যুক্ত হব। এবং তখন তিনি বেশ কিছুদিন এইটা নিয়ে বাজার গরম করলেন এবং তারপরে দেখলাম যে অশ্বডিম্ব প্রসব করেছেন, তিনি এই মামলায় যুক্ত হননি। আবার সম্প্রতি তিনি হঠাৎ উদয় হয়েছেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মীদের একটা বিভাজন বা বিভেদ তৈরির মতো বিভিন্ন মন্তব্য করছেন এবং কাউকে বাদ দিচ্ছেন না। আমাদেরও যেমন তীব্র সমালোচনার নামে কুৎসা করছেন, তেমনি অন্য সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ, কাউকে বাদ দিচ্ছেন না। তাতে কিন্তু কিছু কর্মচারী বিভ্রান্ত হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলি, আমরা যখন এই মামলা করি তখন প্রত্যেকটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে আমরা আলোচনা করেছিলাম, সেজন্য মামলা করতে আমাদের যথেষ্ট দেরি হয়েছিল। আমরা প্রত্যেকটি সংগঠনকে নিয়েই, সরকারি কর্মচারীদের, যারা শাসক দলের সমর্থক সংগঠন নন, তাদের প্রত্যেককে নিয়ে এই মামলাটা করতে চেয়েছিলাম। কিন্তু কোনো সংগঠন, একমাত্র ইউনিটি ফোরাম নামে একটি সংগঠন বাদে কোনো সংগঠন কিন্তু আমাদের প্রস্তাবে রাজি হননি। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কর্মচারীদের বৃহত্তম কর্মী সংগঠন, 100 বর্ষ পূরণ করেছেন যারা, তাদের নেতারা আমাদের বলেছিলেন যে তারা আদালতকে রাষ্ট্রীয় শোষণযন্ত্রের একটা অংশ হিসেবে মনে করেন এবং আদালতের মাধ্যমে কোনো মৌল সমস্যার সমাধান হয় শ্রমিক কর্মচারীদের, এটা তারা বিশ্বাস করেন না। এ কারণে তারা মামলায় যুক্ত হননি। ফলে আমাদের একাই মামলা করতে হয়েছিল স্যাটে এবং আমাদের সঙ্গে ছিলেন ইউনিটি ফোরাম প্রথম দিন থেকে। তারপরে অনেকেই বিভিন্ন আমাদের ভিডিওর মন্তব্যে লিখছেন যে আপনারা কেন শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী সংগঠনগুলোকে এই মামলায় যুক্ত করলেন না। একটু ভেবে চিন্তে বলুন। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হচ্ছে স্যাট, আর বাকিদের ক্ষেত্রে অন্যান্য রাজ্য কর্মীদের কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হচ্ছে হাইকোর্ট। স্যাটের মামলায় আমরা কখনো অন্য কোনো অন্যান্য রাজ্য কর্মী সংগঠনকে আমরা যুক্ত করতে পারি না, আমাদের সেই অধিকার নেই। কিন্তু স্যাটে আমরা যখন মামলা করলাম তখন হাইকোর্টে অন্যান্য রাজ্য কর্মী সংগঠনগুলি তারা কিন্তু একই দাবিতে পৃথক মামলা করতে পারতেন এবং করলে যেটা হতো, স্যাটে আমাদের মামলাটা আমরা বলতে পারতাম হাইকোর্টে একই ইস্যুতে মামলা হয়েছে, আমাদের মামলাটা ওই মামলার সঙ্গে ট্যাগ করে দিন। অর্থাৎ স্যাটে যে দীর্ঘসূত্রতাটা আমাদের পোয়াতে হয়েছে, দিনের পর দিন শুধু মেনশন করে যেতে হয়েছে মামলার ডেট নেওয়ার জন্য, সেটা হতো না। দ্বিতীয় বিষয়, যখন 2017 সালে মামলাটা হাইকোর্টে গেল তখনও কিন্তু অন্যান্য রাজ্য কর্মী সংগঠনগুলির
এই মামলায় যুক্ত হওয়ার সুযোগ ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের কথা 2022 সালের 13ই এপ্রিল যখন 5টি রায় প্রকাশিত হয়ে গেছে, ষষ্ঠ রায়ের শুনানি শেষ, রায় বেরোবে, সেই সময় একটি মাত্র সরকারি কর্মচারীদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদ তারা এই মামলায় যুক্ত হয়েছিলেন। বস্তুত সুপ্রিম কোর্টে দীর্ঘদিন মামলা চলার পরেও এই মামলায় সঙ্গে যুক্ত হওয়ার কোনো আগ্রহ অন্য কোনো রাজ্য সরকারি কর্মচারী সংগঠন এবং অন্য কোনো অন্যান্য রাজ্য কর্মী সংগঠন অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মী সংগঠন নেননি। যার ফলে আজকের মামলায় যে 3 জন রেসপন্ডেন্ট, সেই 3 জন রেসপন্ডেন্টই সরকারি কর্মচারীদের সংগঠন, অন্য কোনো অন্যান্য রাজ্য কর্মী সংগঠনের কেউ নন। মনে রাখবেন, তারপরেও কিন্তু আমরা বারবার বলেছি যে প্রত্যেকে এই সুপ্রিম কোর্টের রায় থেকে উপকৃত হবে। কেন বলেছি আমি তার বর্ণনায় আসছি। তাহলে এক্ষেত্রে আজকে যেই মামলায় অন্যান্য রাজ্য কর্মী সংগঠনের কোনো প্রতিনিধি থাকতে পাচ্ছেন না, এর দায়টা কার? কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের, ইউনিটি ফোরামের, সরকারি কর্মচারী পরিষদের? না, অন্যান্য রাজ্য কর্মী সংগঠন যারা এই দূরদৃষ্টিটা দেখাতে পারেননি তাদের। দায়টা দেওয়ার দায়িত্ব আপনাদের উপরই ছেড়ে দিলাম। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রথম থেকে বলে এসেছি, আজও বলছি, এই মামলাটা রাজ্য সরকারি কর্মচারীদের মামলা, কিন্তু এই মামলায় রায়ে উপকৃত হবেন রাজ্য সরকারি কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী এবং অন্যান্য রাজ্য কর্মী। কেন? আমরা মামলাটা করেছিলাম রোপা 2009-এ, তার উপরে ভিত্তি করে, এবং একথা বলতে আমার দ্বিধা নেই যে পূর্বতন বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত রোপা 2009-এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার সংস্থানটা রেখে গিয়েছিলেন বলেই আমরা এই মামলাটা করতে পেরেছিলাম। তার জন্য আমরা পূর্বতন বামফ্রন্ট সরকার এবং পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্তের কাছে কৃতজ্ঞ। যদিও অধিকারের স্বীকৃতি দিলেও 34 বছরের বাম শাসনে একদিনও বাস্তবে আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাইনি। দীর্ঘ সময় ডিএ বকেয়া থেকেছে, 16 কিস্তি ডিএ বকেয়া থেকেছে, এমন সময়ও গেছে। কিন্তু তারা অধিকারের স্বীকৃতি এবং মর্যাদা দিয়েছেন, অর্থাৎ অসম্মানিত করেননি রাজ্য সরকারি কর্মীদের বা অন্যান্য রাজ্য কর্মীদের। এখন এই রোপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে, তার 25 নম্বর পাতাটা দেখুন। সেই 25 নম্বর পাতার 23/2/2009 তারিখে প্রকাশিত অর্থ দপ্তরের 1691F এই অর্ডারটা দেখুন। আমি আবার অর্ডারটার নাম্বার বলছি, রোপা 2009-এর 25 নম্বর পাতায় 1691F, তারিখ 23/2/2009। এই অর্ডারে অত্যন্ত সুনির্দিষ্টভাবে রোপা 2009-এ এই বিষয়টা নথিভুক্ত করা হয়েছে যে পঞ্চম রাজ্য বেতন কমিশনের সুপারিশ মতো রোপা 2009-এ যে টোটাল প্যাকেজ অফ বেনিফিট, অর্থাৎ বেসিক পে, গ্রেড পে, এনপিএ, ডিয়ারনেস অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, এই সব কিছু টোটাল প্যাকেজ অফ বেনিফিট, এটা দেয়া হবে কাদের? সেখানে স্পষ্টভাবে বলা আছে এটা দেয়া হবে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের, কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকার পোষিত স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মীদের, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিং এর সমস্ত কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের। কাজেই যে রোপা 2009-এর অধীনে এই মামলা,
সেই রোপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই শিক্ষক শিক্ষাকর্মী থেকে আরম্ভ করে বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কাজেই রাজ্য সরকারের পালিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, তারা পারবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে, দীর্ঘ সময়কাল ধরে আমাদের যে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, স্যাটে যে শুনানি হয়েছে, আমাদের আইনজীবীরা বারবার যেটা বলেছেন, যেটা মূল পিটিশনে শ্রদ্ধেয় সর্দার আমজাদ আলী এবং আইএনটিইউসির পশ্চিমবঙ্গ শাখার তৎকালীন সভাপতি প্রয়াত রমেন পাণ্ডে যে পিটিশনটার মুসাবিদা করেছিলেন, সেই পিটিশনে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে, আমরা সেই কর্মচারীদের জন্য মামলা করছি বা দাবি করছি আদালতের কাছে যে কর্মচারীদের বেতন সুপারিশ হয়েছে পঞ্চম রাজ্য বেতন কমিশনে এবং যে কর্মচারীদের বেতন সংশোধিত হয়েছে, সংশোধিত বেতনক্রম তারা পেয়েছেন রোপা 2009-এ। অর্থাৎ মূল পিটিশন এবং রোপা 2009-এর 25 পাতায় এই অর্ডার নম্বর 1691F 23/2/2009 তারিখ, এতে অন্য সমস্ত রাজ্যকর্মীরা এই ডিএর মামলার রায়ে তারা উপকৃত হবেন, তারা এই মামলার রায়ে বকেয়া ডিএ পাবেন। কিন্তু কর্মচারীদের মধ্যে এই গ্র্যান্টি নিডে যারা বেতন পান সেই সব কর্মচারীদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। ঠিক যেরকম সংশয় তৈরি হয়েছে কেএমসি এলাকায়, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার ব্যাংকগুলি থেকে যারা যেসব রাজ্য সরকারি কর্মচারী পেনশনার যারা পেনশন নেন, তারা জেলার ক্ষেত্রে ট্রেজারিগুলোতে 2 তারিখে 2রা এপ্রিল টাকা ঢুকে গেছে, কিন্তু টাকার পরিমাণ কম হলেও টাকা ঢুকেছে, কিন্তু এদের ক্ষেত্রে এখনও টাকা ঢোকেনি। তারা চূড়ান্ত অনিশ্চয়তায়, তারা আমাদের বলছেন আমরা আদৌ টাকাটা পাবো। একই রকমভাবে অন্যান্য রাজ্য কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে 1 পেনি ঢোকেনি, যার ফলে তারাও আতঙ্কিত যে তারা কি টাকাটা পাবেন। আমরা অত্যন্ত, এবং এই যে আশঙ্কা এটাকে আরও বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত এবং কর্মরত সরকারি কর্মচারীদের জন্য 2টি অর্ডার বার করেছেন 13/3/2026 তারিখের ডেটে। একটা হচ্ছে 996 এবং একটা হচ্ছে 997 নম্বর অর্ডার। এই দুটো অর্ডারে তারা সুনির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কথাগুলো উল্লেখ করেছে। কিন্তু অন্যান্য রাজ্য কর্মীদের ক্ষেত্রে যে অর্ডারটা ওই 13 তারিখেই বার করেছেন, অর্ডার নম্বর 998 অর্থাৎ 998, তাতে কিন্তু কোথাও সুপ্রিম কোর্টের রায়ের কথা বলা হয়নি। অর্থাৎ রাজ্য সরকার এই যে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অর্ডারে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করলেন আর অন্যান্যদের ক্ষেত্রে উল্লেখ করলেন না, এতে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, প্রথম থেকেই বলে এসেছি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি যতটা দায়বদ্ধ, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার শিক্ষক শিক্ষাকর্মীদের প্রতিও ততটা দায়বদ্ধ। কাজেই আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু একটা বিষয় বলবো, আপনারা প্রত্যেকেই পাবেন, কিন্তু একটা বিষয় অবশ্যই বলবো, এই সময়ে বিভেদ তৈরি করার যে প্রয়াসটা চলছে সেই প্রয়াসে পা দেবেন না, বিভ্রান্তিতে ভুগবেন না। দুটো জিনিস মাথায় রাখবেন। 1 নম্বর হচ্ছে, এই 2008 থেকে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এই যে প্রাপ্য বকেয়া ডিএ, এটা আপনার অধিকার। কেউ দয়া করে আপনাকে এই টাকাটা পাইয়ে দিচ্ছে না, এটা আপনার অধিকার। অধিকার সম্পর্কে আত্মসচেতন হোক। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি নিজে এবং আমাদের আইনজীবী ফিরদৌস শামীম এই যে মালহোত্রা কমিটিতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছি যে রাজ্য সরকার কর্মচারীদের, অন্যান্য রাজ্য কর্মীদের, পেনশনারদের তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ জানাবার কোনো ব্যবস্থা রাখেননি। ডেপুটি সিএজি বললেন কেন, ওয়েবসাইট তো আছে। আমরা বললাম না, এ ধরনের কোনো ওয়েবসাইট নেই। আমরা ডেপুটি সিএজিকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছি যে একটা গ্রিভেন্স উইন্ডো রাজ্য সরকারকে করতে বলুন, যে গ্রিভেন্স উইন্ডোতে কেএমসি এলাকার যারা রাজ্য সরকারি পেনশনার তারা পাননি, আবার জেলার ক্ষেত্রে যে সমস্ত সরকারি রাজ্য সরকারি পেনশনার তাদের নাম পোর্টালে নেই বলে
তারা পাননি। আবার অন্যান্য রাজ্যকর্মী প্রত্যেকে, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মী, তারা 1 নয়া পয়সা পাননি। তারা প্রত্যেকে এই গ্রিভেন্স উইন্ডোটা খোলার সঙ্গে সঙ্গে সেখানে একেবারে প্রত্যেকে যারা কম পেয়েছেন তারা বলুন যে আমরা কম পেয়েছি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বেসিক পে, গ্রেড পে এবং এনপিএ কে যুক্ত করে তার উপর গণনা করে আমাদের দেওয়া হোক। আর যারা পাননি তারা লিখুন যে আমরা কিছু পাননি, আমাদের দেওয়ার ব্যবস্থা হোক। এই যে গ্রিভেন্স উইন্ডো, এটাই কিন্তু আপনাদের লড়াইয়ে আপনাদের প্রাপ্য আদায়ের ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। কাজে আপনাদের কাছে আবেদন করব, আপনার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হন, সক্রিয় হন। এই গ্রিভেন্স উইন্ডোটা রাজ্য সরকার খোলার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকে, কি রাজ্য সরকারি কর্মচারী, কি বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মীরা, আপনারা কিন্তু এই গ্রিভেন্স উইন্ডোর মাধ্যমে এইটা কিন্তু আপনারা জানান, এবং যার ফলে মহামান্য সুপ্রিম কোর্টের উপরও কিন্তু একটা চাপ তৈরি হবে যে রাজ্য সরকার প্রকৃতভাবে কি হচ্ছে। নির্বাচন হয়ে গেছে, আগামী 4 মে ফল প্রকাশ হবে। নির্বাচনে এই সরকারই থাকুক, এই শাসক দলই থাকুক বা অন্য কোনো শাসক দল আসুক, আমাদের কিন্তু তাদের অবস্থার কোনো হেরফের হবে না। কাজেই ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আন্দোলনের মাধ্যমে এবং আদালতের যে কৌশলগত আমাদের সক্রিয় অংশগ্রহণের জায়গা, অর্থাৎ এই গ্রিভেন্স উইন্ডো এর সার্বিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের দাবিটা আদায় করে আনব। কেউ দয়া করে দিয়ে দেবে, শাসক দলে পরিবর্তন হলে তারা একেবারে দয়া করে সমস্ত মিটিয়ে দেবে, এই ধরনের ধারণার বশবর্তী না থেকে ঐক্যবদ্ধ কর্মীপক্ষ গড়ার পক্ষে একেবারে সক্রিয়ভাবে আপনারা এগিয়ে আসুন। এবং যারা এখনো পর্যন্ত শাসক দলের সমর্থক আছেন, শাসক দলের হয়ে কর্মচারী আন্দোলনের পিঠে ছুরি মারছেন, তাদেরকে বলবো আপনারা পেশার স্বার্থে এই কাজ ছাড়ুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শাসক দলের যদি পরিবর্তন হয়, হয়তো দেখব ঠিক যেভাবে 34 বছর একটা সরকারকে চোখের মণির মতো, 15 বছর একটা সরকারকে পেটের লিভারের মতো, আবার পরবর্তীকালে যদি অন্য কোনো শাসক দল ক্ষমতায় আসে তাকে বুকের ফুসফুসের মতো রক্ষায় স্বঘোষিত দায়বদ্ধতা নিতে আমাদেরই একদল কর্মচারী এগিয়ে আসেন। এই কর্মচারীদের কাছে আমি আবেদন করব, আপনারা ব্যক্তি নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করুন, কিন্তু পেশার স্বার্থে, পেশার ক্ষেত্রে আপনারা কিন্তু ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে সরকারে যেই থাকুক তার বিরুদ্ধে আপনার দাবিটা তুলে ধরুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কারোর হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব। নমস্কার।